আপনি কি জানেন স্টক অ্যানালিসিস করার জন্য বহু মানুষ আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে ব্যবহার করছে, অথচ 90% লোকই কিভাবে আসলে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে হবে সেটাই জানে না। আজকের এই পার্টিকুলার ভিডিওর মধ্যে আমি এমন কিছু নিয়ম দেখাবো, এমন কিছু প্রসেস সিস্টেম দেখাবো যেগুলো দেখে বুঝে আপনি নিজেই এক্সিলেন্ট ওয়েতে আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্সকে ইউজ করে স্টক অ্যানালিসিস, রিস্ক, সঙ্গে সঙ্গে ম্যানেজমেন্ট, অর্ডার, গভর্নমেন্ট পলিসি সব কিছু জানতে পারবেন। এই ভিডিওর মধ্যে আমি লাইভে দেখাবো, লাইভ ডেমো দিয়ে আমার ট্যাবে দেখাবো কি করে আপনি পারফেক্টলি একটা স্টককে চয়েস করতে পারবেন। তাহলে শুরু করার আগে যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ ফর ইউর অ্যাডভাইস। পাস্ট রিটার্ন ক্যানট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। খুব গুরুত্বপূর্ণ ভিডিওটা নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আসা যাক খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো একটা করে নজর রাখুন। আরেকটা বিষয় বলার রয়েছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছুটা কথা বলার পরে আমি আসব কিভাবে একটা সঠিক প্রশ্ন যদি সঠিক লোককে ঠিক মতো করতে না পারেন তাহলে কিন্তু কোনো দিনই তার কাছ থেকে সঠিক উত্তর পাবেন না। আপনি আমায় যে প্রশ্নটা করছেন যদি সঠিক করে প্রশ্ন করতে না পারেন, আপনি বলুন তার উত্তর আপনি পাবেন? এআইকে যখন আমি প্রশ্ন করব, জাস্ট ফর এক্সাম্পল চ্যাট জিপিটিকে নিয়ে কাজ করছি, সেখানে আমি যদি প্রশ্নটাই ঠিক করে না করতে পারি, উত্তরটা আশা করতে পারি না। একে বলা হয় প্রম্পট। এই প্রম্পটের ওপরে ইঞ্জিনিয়ারিং লেভেলের কাজ হয়, অর্থাৎ স্পেশালাইজড কিছু লোক রয়েছে যারা প্রম্পটকে নিয়ে চিন্তা ভাবনা করছে, অর্থাৎ সেরকমভাবে প্রশ্নটা করছে যার উত্তরটা কিন্তু ঠিক সে মতোই আসছে। কথা না বাড়িয়ে আসা যাক। আচ্ছা, প্রথম যেটা রইলো সেটা হচ্ছে চ্যাট জিপিটি। প্রথম যারা নতুন ইউজ করছেন তারা কিন্তু চ্যাট জিপিটিটা ইনস্টল করে নিতে পারেন। যাদের পুরনো কারোর কাজ থাকলে সেটা কিন্তু আপডেট করে নিতে পারেন। প্রথম কাজই হচ্ছে এটা। আর আপডেট যতক্ষণ চলছে সেই সময়টার মধ্যে কিন্তু দুটো জিনিস বুঝিয়ে দিই। প্রথম হচ্ছে কি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং। প্রথম যেটা শুরু করেছিলাম, কোনো জিনিসকে বোঝাতে গেলে সেকে কিন্তু ভালো করে প্রশ্নটা করতে হয়। প্রশ্ন যদি ভালো করে করতে না পারো তাহলে উত্তরটা তুমি পাবে না। তাহলে কি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন জিনিস যার মাধ্যমে তুমি প্রশ্ন করতে পারো। তাহলে আমি প্রশ্নগুলো সঠিকভাবে করার জন্য আমি একেই বলবো যে তুমি ভালো করে প্রশ্ন করো, তার উত্তরটা আমি নেব। তাহলে আসা যাক প্রথম দিকে। আমরা এখানে যে 7খানা বিষয়কে নিয়ে কথা বলতে চলেছি। প্রথম জানবো কোনো একটা কোম্পানির, ফার্স্টে জানবো বিজনেসটা কী রয়েছে। সেকেন্ড ওয়ান যেটা জানবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করে দেওয়ার কথা বলবো একে। তৃতীয়ত কী বলবো? তৃতীয়ত বলবো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, অর্থাৎ এর মতো আর কোনো কোম্পানি আছে কিনা, অর্থাৎ চ্যাট জিপিটির মতো নয়। যে কোম্পানিটাকে অ্যানালিসিস করছে সেই কোম্পানিটা কোনো মোট বলে এটাকে, অ্যাজ পার মিস্টার ওয়ারেন বাফেট, এটাকে বলে মোট অ্যাডভান্টেজ কী রয়েছে। 4 নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ রয়েছে কোম্পানির ক্ষেত্রে রিস্ক জেনে নেবো। 5 নাম্বার জানবো কি ইন্ডাস্ট্রি এবং ভবিষ্যতে কীরকম গ্রোথ রয়েছে। যদি ইন্ডাস্ট্রির মধ্যে কোনো গ্রোথ না থাকে, যেরকম কোনো একটা ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট কথা বলছি জাস্ট ফর এক্সাম্পল, বা এই মুহূর্তে বলছি সেটা হচ্ছে কোনো লেদার টেকনোলজি, লেদারের শু এটসেট্রা, এই মুহূর্তে জাস্ট ফর এক্সাম্পল বলছি কোনো তেমন গ্রোথ নেই, তাহলে সেই ইন্ডাস্ট্রিজের রিল্যাক্সো, বাটা এগুলো হারিয়ে যাওয়ার জোগাড় পড়ে রয়েছে বছর পর বছর। আবার কোনো কোম্পানি যেমন সেমি কন্ডাক্টর বা ইলেকট্রনিক ভেহিকেলসের কথা যদি বলি, ইলেকট্রনিক ভেহিকেল, রিনিউয়েবল এনার্জি বলি, ডিফেন্স সেক্টর বলি, রেলওয়ে সেক্টর বলি, এইগুলোর ক্ষেত্রে গ্রোথ রয়েছে। রেলওয়েটার তুলনামূলক কম রয়েছে। এনিওয়ে, তাহলে ফিউচারটা জেনে নেওয়াটা খুব জরুরি। এর পরবর্তীকালে কী জিনিস জানা দরকার রয়েছে, লেটেস্ট নিউজ 6 নম্বর আমরা জানবো, এবং অর্ডার্স কিছু পেয়েছে কিনা। লাস্ট নাম্বার অর্থাৎ 7th নাম্বার আমরা কী করবো, ফাইনাল ভার্ডিক্ট দেবো কোম্পানিটা সম্পর্কে। তো ফটাফট চলে আসা যাক। এরপরে আসছে কী জিনিস, আমরা কোম্পানিটা ওপেন করছি। কোম্পানি ওপেন করার পরে আমরা যেটা করতে চলবো কী জিনিস, আমরা এখন কাজ হচ্ছে ফার্স্ট কোম্পানি চুজ করবো, একটা যে কোনো কোম্পানি, নো বাই সেল রেকমেন্ডেশন। আমি জাস্ট শুরু করছি ডিসকাউন্টটাতে। ইন্টারেস্টিং পয়েন্টের দিকে যাচ্ছি, সেটা হচ্ছে প্রশ্ন। মনে পড়ে আমি যখন শুরুতে বলেছিলাম ভালো প্রশ্ন করতে না পারলে উত্তরটা ঠিক মতো আসবে না। একদম সত্যি ঘটনা। আমি তোমাদের যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে খুব সুন্দর প্রশ্নটা সঠিক করে করতে হবে। প্রশ্ন করাটাও একে বলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ কীভাবে তুমি প্রম্পট লিখছো। প্রম্পট এগুলোকে বলে তুমি বোঝাতে চাইছো এআইকে যে আমি এই জিনিস চাই তোমার কাছ থেকে, তুমি আমাকে উত্তর দাও। তুমি প্রশ্নটা যত সুন্দর করে করতে পারবে উত্তরটাও এআইয়ের কাছে তত সুন্দরভাবে আসবে। করছি এরপরে সবথেকে মারাত্মক যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে এআইয়েরও কিছু লুপ হোলস রয়েছে। আমরা সেই লুপ হোলসগুলো জানতে পারলে আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে
পুরো পাওয়ারফুল থাকবো এবং একটা দুর্দান্ত জায়গা আসতে পারবো। তাহলে প্রথম ঘটনা কি, আমি নো বাই সেল রেকমেন্ডেশন, আমি শুধু একটা কোম্পানির কথা বলছি, একাধিক কোম্পানি আমার আন্ডারে ছিল, আমি সেগুলোকে বাদ দিয়ে সবচেয়ে বেশি পাওয়ারফুল যে কোম্পানিটাকে আমি মনে করি যে দ্যাট ইজ ডিক্সন টেকনোলজি। অ্যাক্ট অ্যাজ এ প্রফেশনাল স্টক মার্কেট অ্যানালিস্ট। তুমি নিজেকে অ্যাজ এ স্টক মার্কেট অ্যানালিস্ট হিসেবে নিজেকে প্রুভ করো, নিজেকে অ্যাক্ট করছো নিজে। এই অবস্থায় তুমি বিজনেসটাকে ডিক্সন টেকনোলজি এমনভাবে বোঝাও যে খুব সিম্পল টার্মসের মাধ্যমে যাতে একজন অতি সাধারণ বিগিনারও বুঝতে পারে। আমি যেটা জানতে চাই তোমার কাছ থেকে যে কোম্পানিটা কী কাজ করে, কোম্পানি কীভাবে টাকা ইনকাম করছে এবং এর বিজনেসটা কোন কোন সেগমেন্টে আছে। তার মানে বিজনেস আন্ডারস্ট্যান্ডিং বিজনেসে আমি যদি এই পয়েন্ট না বলি, আমি যদি না বলি যে বিগিনারকে বোঝাও, কিংবা আমি যদি না বলি অ্যাজ এ স্টক মার্কেট অ্যানালিসিস, তাহলে পর কিন্তু সে বোঝাবে অন্যরকমভাবে। তাহলে বিগিনারের মতো করে বোঝানোর জন্য কোম্পানি কী করে, কোম্পানি কী ধরনের, নিজে কোনো ব্র্যান্ড নয়, অন্য বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে যারা ইলেকট্রনিক প্রোডাক্ট বানাচ্ছে তাদের হয়ে কাজ করে এবং তাদের প্রোডাক্টটা বানিয়ে দেয়। কীরকম সুন্দর করে বোঝে, তারা ডিক্সনকে বলে তুমি আমাদের প্রোডাক্ট বানাও। এবারে আয়টা কোথা থেকে করে, আয়টা করছে নিজেরা ব্র্যান্ড কোম্পানি অর্ডার দিচ্ছে, যেরকম আমরা জানি একটু আগেই বলেছিলাম জাওমি হোক কিংবা স্যামসুং হোক বা অন্য যে ব্র্যান্ড রয়েছে এদের, তারা যেরকম ফিলিপস কিংবা স্যামসুং এছাড়াও ভিভোর সঙ্গেও এরা কিন্তু কাজ করেছে, ভিভোর নাম এখানে দেয়নি, ভিভো ভবিষ্যতে রয়েছে। আচ্ছা, প্রতি ইউনিট মার্জিন আর্ন কত করে, যেরকম জাওমি ফোন যদি বানায় তার জন্য 200 থেকে 500 টাকা এদের মার্জিন থাকে, এদের প্রোডাকশন বেশি থাকে, প্রফিট বেশি হয়। এবার আসছে বিজনেস কোথা থেকে টাকা আসছে, তার মানে বিজনেস সেগমেন্ট কি, মোবাইল ম্যানুফ্যাকচার থেকে আসছে, স্মার্টফোন অ্যাসেম্বল করছে তার জন্য টাকা আসছে, কনজিউমার ইলেকট্রনিক বানাচ্ছে তার জন্য আসছে, যেরকম এলইডি টিভি লাইটিং এগুলো থেকে, এলইডি বাল্বস থেকে, হোম অ্যাপ্লায়েন্স থেকে, মিক্সচার থেকে, সেট টপ বক্স এটসেট্রা। এইবারে সামারি করে দিল যে টোটাল ব্যাপারটাকে আমি ছোট্ট করে বলে দিল, এটা কোনো প্রোডাক্ট ব্র্যান্ড নয়, ফ্যাক্টরি। এরপরে রিস্ক নিয়ে রয়েছে, এক্সট্রা ইনসাইটের মধ্যে গভর্নমেন্ট হেল্প করছে, চায়নার ডিপেন্ডেন্সি, কিন্তু রিয়েলি বাস্তব কিছু রয়েছে, যেরকম মার্জিন কম, কেন কি কন্ট্রাক্ট বিজনেস বলে, কন্ট্রাক্ট বিজনেসে লাভ কম থাকে। আর দ্বিতীয়ত ব্র্যান্ডের উপর ডিপেন্ডেন্ট, কোনোদিন ফিলিপস যদি বলে লাগবে না তাহলে এদের একটা প্রবলেম হয়ে যায়, বলে শেষের দিকে এরা কিন্তু নিজের প্রোডাক্ট বিক্রি করে না, অন্য কোনো প্রোডাক্ট, এরকম ডিটেলসে বুঝিয়ে দিল, একদম বাচ্চাদের মতো করে বুঝিয়ে দিয়েছে। এবার আমি যাব সেকেন্ড প্রম্পটের দিকে। সেকেন্ড প্রম্পটটা বন্ধুরা জেনারেট করিয়ে নিয়েছি ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস বলে। এর মধ্যে আমি কী লিখিয়েছি, প্রম্পটটা কীরকম হবে, দরকার পড়লে এটা দেখেও তোমরা ট্রাই করতে পারো অন্য যে কোনো কোম্পানির ক্ষেত্রে। সেটা কী বলেছি, অ্যানালাইজ দ্য ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স অফ ডিক্সন টেকনোলজি ফর দ্য লাস্ট 5 years। আমি কিন্তু এর মধ্যে লক্ষ্য রাখো, অনেক ক্ষেত্রে বলেছি স্টক মার্কেটে অনেকেই চ্যাটজিপিটি ইউজ করে, কিন্তু আসল কারণটা কীভাবে করতে হয়, যে প্রসেসটা সেটাই জানে না, যে কারণের জন্য এইখানে কিন্তু লাস্ট 5 years বলেছি। মনে রাখবে এইগুলো আমাদের ক্ষেত্রে এগুলো কিন্তু এটা মারাত্মক টুলস, হাতিয়ার, কিন্তু এরা আমাদের সাবস্টিটিউট করতে পারবে না, কারণ এই প্রসেসগুলো আমাদের জানা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমাদের করা। প্রম্পট ইঞ্জিনিয়ারিং ডিটেলস এখন বোঝাতে গেলে অনেক সময় লাগবে, আমি শুধু শর্টে বলে যাচ্ছি, সেই হিসেব করে বলছি। যেমন আমি এখানে প্রশ্নটা করেছিলাম যে অ্যানালাইজ করো ফাইন্যান্সিয়াল পারফরমেন্স অফ ডিক্সন টেকনোলজি লাস্ট 5 years। এটাকে ফোকাস থাকবে সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, ডেপ্ট গ্রোথ, দেখতে পাচ্ছ। তাই সেই হিসেব করে আমি জাস্ট এখান থেকে একটা কপি করব, আর এটা গিয়ে আমি এখানে পেস্ট করে দেবো। যেই পেস্ট করে দেবো এর সঙ্গে সঙ্গে এর কিন্তু রান করা শুরু করে দেবে, এবং রান করে আমাকে দেখিয়ে দেবে যে লাস্ট 5 years পারফরমেন্স কেমন রয়েছে, রেভিনিউ গ্রোথ কেমন রয়েছে, বিক্রি কেমন বাড়ছে। দেখো গত কয়েক বছরের সেলস দ্রুততার সঙ্গে বেড়েছে, যে কেন, মোবাইল ম্যানুফ্যাকচারিং বুম হয়েছে, মেক ইন ইন্ডিয়া, বড় বড় ব্র্যান্ড এসছে, কোম্পানি যত বেশি প্রোডাক্ট বানাচ্ছে রেভিনিউ তত বাড়ছে, ফলে ভার্ডিক্ট দিচ্ছে স্ট্রং গ্রোথ রয়েছে। প্রফিট কেমন রয়েছে, প্রফিটও সঙ্গে সঙ্গে বেড়েছে, মার্জিন খুব বেশি নয়, কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস বলে এগুলো, কিন্তু আলটিমেটলি কস্ট ইনক্রিজ হলে প্রফিটটাও তার ইম্প্যাক্ট হচ্ছে, বিক্রি বাড়লেও লাভ কিন্তু খুব বেশি হচ্ছে না, গ্রোথ আছে কিন্তু এক্সপ্লোসিভ লেভেল গ্রোথ নেই। ঋণের পরিমাণ কেমন রয়েছে, গুড নিউজ রয়েছে, ঋণের পরিমাণ জেনারেলি কন্ট্রোল রয়েছে, এক্সপ্যানশন মোস্টলি বিজনেস গ্রোথ রয়েছে, মানে আলটিমেটলি কোম্পানি অতিরিক্ত ঋণের উপর ডিপেন্ড করছে না। তাহলে এর ফলে আমরা কি দেখছি, রিটার্ন রেশিও, এগুলো কিন্তু রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপ, এগুলো দেখাবে না তোমাকে যদি না তুমি বলো আমি এটাকে কাজ করতে চাই সিস্টেম অ্যানালিস্ট হিসেবে। তাহলে রিটার্ন অন ইকুইটি কীরকম রয়েছে, ডিসেন্ট রেঞ্জ রয়েছে, এফিসিয়েন্সি দেখাচ্ছে, কিন্তু এফএমসিজির মতো সুপার হাই না। কোম্পানির কথা বলে দিল, এবারে সিম্পল ফাইনাল হিসেবে দেখিয়ে দিচ্ছে কোম্পানির ক্ষেত্রে দ্রুত সেলস বাড়ছে, কিন্তু প্রফিটও বাড়ছে, কিন্তু মার্জিন তুলনামূলকভাবে কম রয়েছে। একদম ওভারঅল খুব এক লাইনে গ্রোথ রয়েছে, মার্জিন বিজনেস। এবার আমরা তৃতীয় জায়গায় যাব, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। এই কোম্পানির ধারে পারে কোনো কোম্পানি আছে কি, যদি থাকে সেগুলো এর কীভাবে কম্পিটিশনের দাঁড়াবে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজের ছোট্ট করে আমি একটা
প্রম্পট তৈরি করে নিয়েছি যে এর কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আমাকে বলো, যেগুলো যেরকম রয়েছে ডাজ ইট হ্যাভ এনি স্ট্রং মোট, এছাড়া কি রয়েছে, এটা ভবিষ্যতে কতটা গ্রো করতে পারে। তাহলে এটুকু জাস্ট কপি করছি, এখানে নিয়ে গিয়ে পেস্ট করছি, নিয়ে গিয়ে রান করেছি, কপি পেস্ট ইঞ্জিনিয়ারিং চলছে। তো সেখানে দেখো ফটাফট কাজ হয়ে যাচ্ছে, আমাকে দেখিয়ে দিচ্ছে, একটা কনসেপশনের জায়গায় নিয়ে যাচ্ছে। দেখো প্রথম ঘটনা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, এই মোট টেকনোলজি কিন্তু মিস্টার ওয়ারেন বাফেট নিয়ে এসছে প্রথম এখানে। এই ওয়ারেন বাফেট থেকে আমরা মোটের ব্যাপার জানতে পারছি, এর আগেও ছিল ব্যাপারটা, দুর্গের চারিদিকে একটা পরীক্ষা খনন করা আছে। এই পরীক্ষা কেন খনন করে, যাতে শত্রুরা দুর্গে ঢুকতে না পারে, আক্রমণ না করতে পারে। ব্যবসার ক্ষেত্রে এরকম একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ রয়েছে, সেই কোম্পানিটার কম্পিটিশানে কেউ যেন আশেপাশে না আসতে পারে। তাই এই কোম্পানির ক্ষেত্রে কি কি অ্যাডভান্টেজ রয়েছে, যেমন দেখো বড় প্রোডাকশন ক্যাপাসিটি আছে, নতুন করে দুম করে একটা কোম্পানি এবিসিডি ঢুকে গিয়ে নিজেরা প্রোডাকশন শুরু করলো বড় মতো, সেটা পারবে না। আমি একটা কথা বলেছিলাম, মনে আছে কিনা জানি না, তোমাদের একটা কোম্পানি কিনে কথা বলেছিলাম, সেখানে একটা কথা আমি বলেছিলাম যে ডিকসনের সঙ্গে কিন্তু কাজ করেছে, মানে লড়াই করেছে, কিন্তু ডিকসনের সঙ্গে লড়াই করে জিততে পারেনি। কেন পারেনি? কারণ হচ্ছে ডিকসনের একটা বড় মার্কেট রয়েছে, লার্জ স্কেল ম্যানুফ্যাকচার করছে, ব্র্যান্ডগুলো নতুন ভেন্ডারের বদলে ট্রাস্টেড যারা রয়েছে যেরকম ডিকসন, এর দিকে প্রেফারেন্স বেশি করছে, ফলে এই জন্য এই কোম্পানিটা উঠতে পারেনি। হয়ে গেল। সেকেন্ড ওয়ান, মনে রাখবে আরেকটা কথাতে, হ্যাভেলসকে কিন্তু ইএমএস সেক্টর এই কোম্পানিটা হারিয়েছে, কিন্তু ডিকসনকে পারেনি। স্ট্রং ক্লায়েন্ট রিলেশন রয়েছে, জাওমি, স্যামসুং, ফিলিপসের এরা ক্লায়েন্ট রিলেশনশিপ বিল্ড হয়ে গেলে সুইচ করা কঠিন, এরা কিন্তু যাবে না। গভর্নমেন্টের বড় সাপোর্ট রয়েছে, কেন প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দিচ্ছে, আর লোকাল ম্যানুফ্যাকচারকে খুব গ্রোথ লেভেলে ঠেলছে, পুশ দিচ্ছে, যাতে কিনা ভবিষ্যতে ভালো করতে পারে। পলিসি সাপোর্ট করছে, গ্রোথ বুস্ট হচ্ছে, এক্সিকিউশন ক্রেডিবিলিটি ক্যাপাবিলিটি রয়েছে, ডেলিভারি টাইমলি দিচ্ছে, কোয়ালিটি মেনটেন করছে। মোড আছে কিনা যদি বলা হয়, স্ট্রং মোড নয়, কিন্তু সফট মোড রয়েছে। স্ট্রং মোড বলতে এর ধারে ফারে কেউ নেই এই কথাটা বলছে না, বলছে ধারে রয়েছে, কম্পিটিটর ইজিলি এন্টার করতে পারছে। কিন্তু সফট মোড বলতে স্কেল অ্যাডভান্টেজ রয়েছে, ক্লায়েন্ট রিলেশন ভালো রয়েছে, কখনোই জাওমি এদেরকে ছেড়ে অন্য কোনো কোম্পানিতে যাবে না। এক্সিকিউশন ট্র্যাক রেকর্ড খুব ভালো, সুতরাং ক্যাসেল ওয়াল নয় ঠিকই, কিন্তু স্ট্রং নেটওয়ার্ক রয়েছে। 4 নম্বর প্রম্পটে এলাম, সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট রিস্ক। কোনো কোম্পানিতে ইনভেস্ট করার আগে এই বিষয়টাকে মাথায় রাখবেন যে আমি কোম্পানির রিস্কটাকে কতটা রাখছি, কী ধরনের রিস্ক থাকে কালকে বলেছি, তবু আরেকবার ছোট্ট করে বলি। একটা ইন্ডাস্ট্রির রিস্ক থাকছে, মানে আদার ইন্ডাস্ট্রিজ কতটা একে সাপোর্ট করবে, ইন্ডাস্ট্রিজ গ্রোথ লেভেল কতটা রয়েছে, ফিউচার কি রয়েছে, কোম্পানি স্পেসিফিক রিস্ক রয়েছে, আর আরেকটা গুরুত্বপূর্ণ রেড ফ্ল্যাগ আছে কিনা। এইটা ঘাঁটতে গেলে, খুঁজতে গেলে আমাকে অন্তত ঘন্টাখানেক লাগতো, কারণ হচ্ছে আমাকে 3-4টে ওয়েবসাইট, গুগল সার্চ, এবং আমাকে এখানে মানে হয় এনএসসি নাহলে বিএসসিতে ঢুকে কাজটা করতে হতো। দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু শুরু করে দিল কাজ। চলো ডিকসন টেকনোলজি রিস্ক সাইটটা পরিষ্কারভাবে দেখি, ভিডিওর সব থেকে এনগেজিং পয়েন্ট। এবং এখানে বলছি ইন্ডাস্ট্রি রিস্ক কী কী রয়েছে, লো মার্জিন ইন্ডাস্ট্রি রয়েছে, অর্থাৎ ইএমএসে বিজনেসে মার্জিন খুব কম থাকে, একটু কস্ট বাড়লেই প্রফিট চাপের মধ্যে পড়ে যায়, সেল বাড়লেও প্রফিট সবসময় কিন্তু প্রপোর্শনালি বাড়ে না, এটাকে ইন্ডাস্ট্রি রিস্ক বলে উনি বলছেন। বেশ হাই কম্পিটিশান রয়েছে, যেরকম বড় বড় বিদেশি কোম্পানি ফক্সকন কিংবা দেশীয় টাটা গ্রুপ, এরা সব এদের সঙ্গে কম্পিটিশন করছে। প্রাইস ওয়ার শুরু হলে কিন্তু মার্জিন আরও কমবে। আচ্ছা, ক্লায়েন্ট ডিপেন্ডেন্সি, ডিকসন নিজে যেহেতু কোনো ব্র্যান্ড নয়, যেরকম স্যামসুং নয় কিংবা জাওমি নয়, তাহলে এরা কী করছে, এদের ব্র্যান্ডের ওপর নির্ভরশীলতা রয়েছে। এই নির্ভরশীলতা যদি বেশি থাকাটা, অনেক সময় কোনো ক্লায়েন্ট যদি চলে যায়, সেক্ষেত্রে তার রেভিনিউতে কিন্তু প্রবলেম হবে। এছাড়া কি কোম্পানি স্পেসিফিক রিস্ক কি, কাস্টমার কনসেন্ট্রেশন, কয়েকটা বড় ক্লায়েন্টের উপর ডিপেন্ডেন্ট রয়েছে, একটা ক্লায়েন্ট কমলে বিজনেসে হিট করে যাবে। এক্সিকিউশন লেভেলে কি রয়েছে, কোনো একটা বড় অর্ডার যদি না আসে বা অর্ডারটা ফেল হয়ে যায়, তাহলে কিন্তু রেপুটেশন খারাপ হবে, ভবিষ্যতে অর্ডার পাওয়াটা অসুবিধা হবে। আর ওয়ার্কিং ক্যাপিটাল প্রেশার রয়েছে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমাদের এটা ক্যাশ ফ্লো থেকে পেতাম, সেটা আমার এখান থেকে বুঝিয়ে দিচ্ছে আমাকে যে র মেটেরিয়াল, ইনভেন্টরি, রিসিভেবল ম্যানেজ করতে হয়, ক্যাশ ফ্লো টাইট হতে পারে। অর্থাৎ একদম এখানে ইন্ডিকেট করে দিচ্ছে, আমি কোথাও না গিয়ে শুধু এখান থেকে বুঝে যাচ্ছি যে ক্যাশ ফ্লোতে একটা উইকনেস তৈরি হয়েছে। সেটা ভেরিফিকেশন অবশ্যই করবে, ভবিষ্যতে তোমরা নিজেরা যখন কাজ করবে এর ওপরে চিন্তাভাবনা করবে। রেড ফ্ল্যাগ খুব গুরুত্বপূর্ণ, আমাকে এনএসসির সাইটে গিয়ে দেখতে হতো, সেটা দেখিয়ে দিচ্ছে এখানে। এখানে কি বলছে, মার্জিন প্রেশার ট্রেন্ড রয়েছে, প্রফিট মার্জিন গ্র্যাজুয়ালি কমছে কিনা সেটা চেক করে দেখতে বলছে, কিন্তু রেড ফ্ল্যাগের মধ্যে খুব বেশি কিছু পাওয়া যায়নি, যেরকম ওভার এক্সপ্যানশন রিস্ক বা রিস্ক টু ফাস্ট
এক্সপ্যানশন যদি করে বা পলিসি ডিপেন্ডেন্সি, এর মধ্যে কোনো রকমভাবে কোনো রেড ফ্ল্যাগ নেই। রেড ফ্ল্যাগ বলতে গেলে যেগুলো বোঝায় আমি সেগুলো একটু বুঝিয়ে দিই, সেগুলো এখানে নেই, সেগুলোকে জানতে হবে, যেগুলো কাজ করতে হবে জানা। যদি কোনো এমডি, ম্যানেজিং ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অফিসার, এরা যদি রেজিগনেশন দেয়, কিংবা অডিটর যে রয়েছে মুহুর্মুহু, মানে একবার নয় দুবার, দ্বিতীয়বার এলো সেও রেজিগনেশন দিল, তখন কিন্তু রেড ফ্ল্যাগ তৈরি হলো। অথবা এমন ধরনের ঘটনা রেড ফ্ল্যাগে হচ্ছে প্রচুর পরিমাণে কোম্পানির মালিক প্লেজ করা শুরু করে দিচ্ছে, ধার বন্ধ করে দিচ্ছে, তাহলে কিন্তু রেড ফ্ল্যাগ তৈরি হবে। চটপট আসা যাক পরের পয়েন্টে। পরে কি 5 নম্বর পয়েন্ট আমরা দেখব ইন্ডাস্ট্রি এবং ফিউচার গ্রোথ কী রয়েছে কোম্পানিটার। কি প্রমটা দেখো, এক্সপ্লেইন দ্য ফিউচার গ্রোথ পোটেনশিয়াল অফ দ্য ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সেক্টর ইন্ডিয়া, হাউ উইল ইট ইম্প্যাক্ট ডিক্সন টেকনোলজি। কী দেবে, সহজভাবে বলে দিচ্ছে কী কী ব্যাপার, ইলেকট্রনিক ইন্ডিয়া ইলেকট্রনিক ম্যানুফ্যাকচার ভবিষ্যৎ কী রয়েছে, এটা কিন্তু আমি আগেই বলে রেখেছি। এই পয়েন্টটা ইন্ডাস্ট্রিজকে নিয়ে কথা বলবে, এই পয়েন্টটা এর ভবিষ্যৎকে নিয়ে বলবে। দেখো, চায়না ওয়ান পলিসি, চায়না ওয়ান শিফটিং, ম্যাসিভ ডোমেস্টিক ডিমান্ড বেড়েছে, এটা একটা সত্যি বিরাট বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 নম্বর, গভর্নমেন্ট প্রচুরভাবে পুশ করেছে, এক্সপোর্ট অপরচুনিটি বেড়েছে। আমাদের ইউএসএ মার্কেট বন্ধ হলেও আমরা দেখতে পাচ্ছি ইউরোপিয়ান মার্কেট ওপেন হচ্ছে। এছাড়া বড় মাপের একটা ডিলও হয়েছে, সেই ডিলের ওপরেও কিন্তু কাজ হয়েছে, যে কারণের জন্য আমরা দেখলাম ভবিষ্যতে আরও ইমপ্রুভমেন্ট হবে। তো এনিওয়ে, ওভারঅল সেক্টরের ক্ষেত্রে বলতে গেলে আগামী 10 থেকে 15 বছরের থিম হিসেবে কিন্তু এই সেক্টরটা বুম করবেই। সেক্টরের গল্প শেষ হলো। এবার আমি যদি বলি কোম্পানিটা কী অবস্থা, কোম্পানির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইএমএস লিডার, প্রচুর অর্ডার রয়েছে, সোশ্যাল স্কেল অ্যাডভান্টেজ গ্রো করবে ভবিষ্যতে, বড় প্লেয়ার আরও বড় হবে, উইনার টেক মোর শেয়ার, যেটা হয়ে থাকে রাজা সবসময় সবচেয়ে বেশি অর্ডার পায়। নিউ সেগমেন্ট এক্সপ্যানশন করছে এরা, টেলিকমের ওপর কাজ অবশ্যই করছে, রাউটার ওপর কাজ চলছে, সুইচিংয়ের ওপর কাজ করছে ওরা, অ্যাপ্লিকেশন লেভেলে কাজ হচ্ছে, ওয়্যারেবলস যেগুলো রয়েছে, যেরকম আমরা দেখেছি বিভিন্ন রকম চশমার ক্ষেত্রে কিংবা কানে লাগিয়ে যে সোনারগুলো বা হ্যান্ডি কিছু ইনস্ট্রুমেন্ট, গ্যাজেট বলা, ইলেকট্রনিক গ্যাজেট, সেগুলো তৈরি করছে। মাল্টিপল গ্রোথ ইঞ্জিন রয়েছে, কিন্তু এর একটা বাস্তব রয়েছে, কোম্পানি কোনো গ্যারান্টি দিচ্ছে না, যেটা স্বাভাবিক ঘটনা, কেউই কখনো গ্যারান্টি দেওয়া যায় না। কিছু কম্পিটিশান থাকছে, মার্জিন প্রেশার থাকছে, ক্লায়েন্ট শিফট করে প্রবলেম হবে। সুতরাং এইগুলো হলো এর পয়েন্ট। এবার আমরা চলে যাব পরবর্তীকালে, অর্থাৎ ইন্ডাস্ট্রি ব্যাপারটা বুঝলাম। এবার লেটেস্ট কোনো নিউজ কি এসছে বা কোনো অর্ডার এসছে লেটেস্ট, সেটা লেটেস্ট নিউজের মধ্যে আমি কীভাবে লিখছি ভালো করে বুঝে নাও, খুব সিম্পল। গিভ লেটেস্ট ইম্পর্টেন্ট নিউজ অ্যাবাউট ডিক্সন ওয়ার্কার, সেটা তো সবাই লিখতে পারবে, কিন্তু যেটা লিখবেন, লেখা বাকি রইল রিসেন্ট অর্ডার্স, 1 নম্বর বলবে, ইনক্লুড কতটা লিখবে, সেকেন্ড ওয়ান গভর্নমেন্ট পলিসি লিখবে, 3 নম্বর এনি মেজর ডেভেলপমেন্ট। এই 3টে পয়েন্ট লিখবে। অনেকেই লেখে গভর্নমেন্ট পলিসি লিখে ছেড়ে দেয়, রিসেন্ট অর্ডার লিখে ছেড়ে দেয়, কখনো কখনো দুটোর একটা লেখে, কখনো কখনো কিন্তু থার্ড ওয়ানটাও গুরুত্বপূর্ণ, এনি মেজর ডেভেলপমেন্টস, এটা কিন্তু যদি না লেখো এই পয়েন্টটাও বেরিয়ে যাবে। সবগুলোকে নিয়ে একটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে হয়, এগুলো পরে বলবো। প্রম্পটের উপর কেউ উৎসাহ থাকলে প্রম্পট আমাকে কমেন্টে লিখো, আমি তখন প্রম্পট নিয়ে শুধু যাবো। আমার মনে হয় না এখনই যে বিষয়টা মার্কেটে, স্টক মার্কেটে ডাইরেক্টলি, কিন্তু ইনডাইরেক্টলি অফকোর্স। চলো আমরা দেখবো। দেখো, সার্চ করছে এবং ফটাফট আমাদেরকে দেখিয়ে দেবে এই মুহূর্তে কী রয়েছে। দেখো, গভর্নমেন্ট পলিসি রয়েছে, বিগেস্ট নিউজ যেটা, 46,000 কোটি টাকা দিচ্ছে PLI 2.0 বলে এটাকে। এই PLI 2.0 গভর্নমেন্ট যেটা আনতে চলেছে, মোবাইল এক্সপোর্ট এবং লোকাল ম্যানুফ্যাকচারিং বুস্টে বিরাটভাবে কাজ করবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই পয়েন্টটাকে কিন্তু আমাদের ভবিষ্যৎ আসতে চলেছে এই 46,000 কোটি টাকার মতো, যেখানে কিনা শুধু মোবাইলের ওপরে কাজ হবে এবং লোকাল ম্যানুফ্যাকচার। আমি কিন্তু একটা স্টক নিয়ে বলছি না, আমি বলতে চাইছি গোটা সেক্টরটার ইম্প্রুভমেন্টের কথা। এবারে ডিক্সনকে কেন বলছি এখানে মারাত্মক কাজে লাগবে, 80% বেশি রেভিনিউ কিন্তু মোবাইল থেকে আসছে, ফলে টোটালটাই ডিক্সন পেতে চলেছে। ইনসেন্টিভ মার্জিন 1 থেকে 1.5%। একটা বোঝার চেষ্টা করো ইনসেন্টিভ মার্জিনের কথা। মার্জিন প্রেশার এমনি ওদের রয়েছে, মার্জিন প্রেশার মানে 200 থেকে 500 টাকা একটা মেশিনে একটা মোবাইল বানিয়ে দিলে দেয়, কথা বলছি। সেক্ষেত্রে যদি 1% বাড়ায়, তাহলেও কিন্তু টোটালে গিয়ে ওভারঅলে গিয়ে একটা ভালো লাভই থাকে। এবার আসছি অর্ডারগুলো। লক্ষ্য রাখো আমি কীভাবে কোশ্চেনগুলো করেছি বলে তার উত্তরটা কীরকম দিচ্ছি আমি। অর্ডার কিন্তু বিজনেস গ্রোথের রিলেটেড অর্ডার কী কী রয়েছে, যে কোনো অর্ডার নয়। দেখো, 1500 কোটি থেকে 3,500 4,000 কোটি গ্রো করতে পারে আইটি হার্ডওয়্যার রেভিনিউ।
আর মোবাইল আইটি হার্ডওয়্যার সেগমেন্টে অর্ডার ফ্লো স্ট্রং হবে, নতুন কন্ট্রাক্ট রয়েছে মোবাইল ওয়্যারেবলসের উপরে, মাল্টিপল অর্ডার পেয়েছে, পাশে পাশে রেফারেন্স দিয়ে দিয়েছে ইকোনমিক টাইমস, দরকার বলে এখানে ক্লিক করে নিজেটা কি দেখতে পারো। সময় কম বলে আমি রিসার্চ লেভেলে এতটা দেখাচ্ছি না, কারণ এগুলো একটু নিজে আস্তে আস্তে দেখতে থাকো, আমি শর্টে বলতে চাইছি। মেজর ডেভেলপমেন্টের কিছু জয়েন্ট ভেঞ্চার কাজ করেছে, দেখো এগুলো সমস্ত রেফারেন্স দিয়ে দিয়েছে কোন কোন, যেমন লংচির আমি আগেও তোমায় বলেছিলাম ডিক্সন লংচিরের সঙ্গে একটা জয়েন্ট ভেঞ্চার রয়েছে, তাছাড়া আরও বিষয় সব রয়েছে এখানে। নিউজ রিলেটেড তোমাকে বলেছিলাম যে নিউজ বলবে, লেটেস্ট নিউজগুলোকে কিন্তু তুলে দিয়েছে, এগুলো ক্লিক করে করে দেখে নিতে পারো। যদি ভবিষ্যতে পড়াশোনা করতে ইচ্ছা করে, পড়াশোনা করার বিশাল বড় সুযোগ রয়েছে। দেখো ডিক্সন রিপোর্ট করেছে 33% রেভিনিউ গ্রোথ Q2-তে আসতে চলেছে, 3000 কোটি ইনভেস্টমেন্ট করছে। এইগুলো কিন্তু লেটেস্ট সমস্ত নিউজ। লংচিরের কথা বলেছি, এক্সপ্যানশন পলিসির কথা বলছি, চেন্নাই রিজিয়নে নতুন এক্সপ্যানশন হচ্ছে সার্ভার পিসি নিয়ে, ইনভেস্টমেন্ট হচ্ছে 3000 কোটি টাকা ইনভেস্ট করছে। মার্কেট রিয়েলিটি কিছু নেগেটিভ ব্যাপার রয়েছে, স্টক কারেকশন হচ্ছে, 48% স্টক ফল করেছে। এইগুলো আবার একটা অপরচুনিটিও ক্রিয়েট করছে। অন্যদিকে পলিসি আনসার্টেনিটি কিছু রয়েছে, ওভার ভ্যালুয়েশন কিছু ব্যাপার রয়েছে। মোটমাট শুরু শেষ মিলিয়ে একটা কথা বলার, সেটা হচ্ছে কোম্পানির ফিউচার দুর্দর্শ রয়েছে। PLI 2.0-তে আমরা ভবিষ্যতে দেখতে পারবো। তাহলে একটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আসবো আমাদের শেষের দিকে ফাইনাল ভার্ডিক্ট। রাখো আমি কিন্তু ফাইনাল ভার্ডিক্ট যেটা বানিয়ে দিয়েছি এটা কিন্তু একটা ব্যালেন্সড বলে তৈরি করেছি। মানে কীরকম ব্যাপারটা একটু বুঝে নাও, শর্টে বলছি, অনেক কিছু বোঝানোর রয়েছে এখানে। দেখো আমি যে অ্যানালিসিসটা করেছি বা এখান থেকে নিয়েছি, যখন আমি ওকে বলেছি তখন ওইভাবে তৈরি করে দিয়েছে, যেরকম স্ট্রেংথ উইকনেস, হু শুড কনসিডার দিস স্টক, অর্থাৎ কারা এটাকে চুজ করবে সেটা নিয়ে বক্তব্য রেখেছি। আর ফাইনাল একটা ব্যালেন্সড একটা ভ্যালু দিতে বলেছি। চলো আগে এটাকে কপি করি এবং পেস্ট করি, অ্যান্সারটা বোঝাতে যাব যখন রান হবে তার সঙ্গে সঙ্গে, নাহলে আগে থেকে বলা যাবে না। চলুক, ও সার্চ করে নিয়ে এবার ইয়েস চলছে। ব্যালেন্সড ভিউ বলতে ভালো কোন দিক, খারাপ কোন দিক, ভালো মন্দ সব কিছু বিচার করো, শুধু ভালো বললে হবে না। কেন ভালো লাগতে পারে তার কারণগুলো গল্প দিয়ে দিয়েছে, পড়ে নেবে। বিগ ক্লায়েন্ট রয়েছে, অর্ডার রয়েছে, গভর্নমেন্ট সাপোর্ট রয়েছে, এক্সিকিউশন, নেগেটিভ পয়েন্টও বলবে, কোথায় সমস্যা এটাও তো জানতে হবে, শুধুমাত্র ভালো দিক দেখলে হবে না। মার্জিন খুব কম রয়েছে, প্রথমে বলে নিয়েছে। মোড কিন্তু খুব স্ট্রং নয়, লাইট মোড রয়েছে, আমি একটাকে বলছিলাম প্রাইস কম্পিটিশনে। ক্লায়েন্ট ডিপেন্ডেন্ট রয়েছে, এটা রিস্ক রয়েছে। পলিসি রিস্ক কিছু রয়েছে, যেমন গভর্নমেন্ট ইনসেন্টিভ কমলে গ্রোথ কমে যাবে। ফলে এবারে আসছে কি, কে এটাকে কনসিডার করবে, যেমন লং টার্ম ইনভেস্টররা যারা বিশ্বাস করে ইন্ডিয়া ম্যানুফ্যাকচারিং বুম হবে, কিংবা যারা ডিক্সন গ্রো করবে সেক্টরগুলো নিয়ে আগামী 5 থেকে 10 বছরের একটা বড় মাপের চিন্তাভাবনা রয়েছে থিম বেসড, তাদের জন্য। যারা মডারেট রিস্ক পছন্দ করে, গ্রোথ এবং রিস্ক দুটো অ্যাকসেপ্ট করতে পারবে, তারা করবে। কাদের জন্য সুইটেবল নয়, যারা স্টেবল হাই মার্জিন বিজনেস চায়, হিউজ লেভেল হঠাৎ করে দুম করে প্রফিট চাইছে তারা, বা শর্ট টার্ম ট্রেডার যদি কেউ থাকে, হাই ভলাটিলিটি রিস্ক, তাদের জন্য এটা কিন্তু একটা নেগেটিভ পয়েন্ট, তাদের জন্য এই ধরনের স্টক নয়। এবারে শেষ কথায় যাব। শেষ কথা যদি বলি, স্টক মার্কেট কিন্তু লাখের ওপর ডিপেন্ড করে না, করে স্কিলের ওপরে। আমরা কতটা জানবো, কতটা বুঝবো, তার ওপরে কিন্তু ডিপেন্ড করে। আমরা যে রিস্ক নেওয়ার কথা বলি, রিস্কটা আমাদের দুটো সাইড রয়েছে, পজিটিভ নেগেটিভ। আমরা সবসময়তেই আমরা যখন অ্যানালিসিস করব, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে টুল হিসেবে নেব এবং সেই মতো কিন্তু আমরা কাজ করব। আমরা কোনো দিনই এআইকে অ্যাডভাইস করছে বলে নেব, অন্যরা নেব না সেটা কিন্তু বলবো না। নেক্সট আরেকটা ভিডিওর মধ্যে আমরা, যেহেতু ভিডিওটা বড় হয়ে গেছে, এই এআইয়ের নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে কথা বলবো। অর্থাৎ এআই সবসময়তেই পারফেক্ট নয়, কিছু নেগেটিভ পয়েন্টও রয়েছে, সেই নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে কিন্তু পরের দিন আলোচনা করব। আজকে শুধু শেষ কথাটা বলতে পারি যে স্টক মার্কেট মানে কিন্তু লাক নয়, স্কিলটা শিখতে গেলে ধৈর্য দিতে হয়, সময় দিতে হয়, আর বড় কোনো একজনের সঙ্গে থাকতে হয়, যার সঙ্গে থেকে পুরো ব্যাপারটাকে, মার্কেটটাকে চষে ফেলতে হয়, তবেই একটা বড় সময়ে একটা ভালো রিটার্ন পাবে। ডেমোটা কেমন লাগলো জানাবেন, নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর কমেন্ট তো প্রচুর পাচ্ছি, তোমাদের অসম্ভব উৎসাহ দিচ্ছ, সেই উৎসাহ নিয়ে কিন্তু আমার পথ চলা। আবার আগামী দিন।